আমার আজকের নিবেদন একক শ্রুতি নাটক রজনী। রচনা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাট্যরূপ কস্তুরী চট্টোপাধ্যায়, কণ্ঠে আমি সুজাতা ঘোষ। নাটক রজনী। নামের সঙ্গে যেন আমার জীবনের ভারী মিল। আমার দুঃখ তোমরা বুঝবে না। লোকে বলে আমি নাকি পরমা সুন্দরী, আমি রজনী। আমার দুটো বড় বড় নীল চোখে ভ্রমর কৃষ্ণ তারা। কিন্তু কিন্তু সে চোখ কথা বলে না জানো। আমি যে জন্মান্ধ গো, আমার জীবনও তাই অন্ধকারে ঢাকা। এই পৃথিবীর রূপ রস কিচ্ছুটি আমি টের পাই না জানো। আমার বাবার একটা ছোট্ট ফুলের বাগান আছে। সেই বাগানের নানা ফুল তুলে এনে বাবা আমাকে দেয় রোজ সকালে। আমি সেই ফুলে মালা গাঁথি। সেই সব নাম না জানা ফুল, ফুলের স্পর্শ গন্ধ বড় সুন্দর, বড় নরম। আমাদের পড়শি রামসদয় মিত্রের নাম শুনেছো তোমরা? লবঙ্গলতাকে তো তাহলে নিশ্চয়ই চেনো তোমরা। ওই রামসদয় মিত্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী। 63 বছরের রামসদয় বাবুর 19 বছরের রূপসী যুবতী স্ত্রীটিকে চোখে হারায়। তার আদরের আদরিণী, তার নয়নের মণি, তার সিন্ধুকের চাবি, আরো কত কি। আমি তো চোখে দেখি না, কিন্তু শুনেছি জানো লবঙ্গলতা নাকি অপূর্ব সুন্দরী, গুণবতী। শুনেছি তিনি গৃহকর্মে যেমন নিপুণা, তেমনি দানে তিনি মুক্ত হস্তা। কেবল বাক্যে তিনি বিষময়ী। লবঙ্গলতা আমাদের ফুল কিনতেন জানো। 4 আনার ফুল কিনে 2 টাকা দিতেন। সত্যি সে না থাকলে আমরা বোধহয় মরেই যেতাম। একদিন মায়ের খুব জ্বর জানো। সেদিন আমি গেলাম ফুল নিয়ে লবঙ্গলতার বাড়ি। লবঙ্গর ঘরে বসে আছি, হঠাৎ যেন কার কণ্ঠস্বর শুনলাম। লবঙ্গকে ডাকলে, ছোট মা। রামসদয় বাবুর প্রথম পক্ষের ছেলে শচীন্দ্র বাবু। শুনেছি তিনি মস্ত ডাক্তার। আমাকে দেখে জিজ্ঞাসা করলে, ওকে? লবঙ্গ দিদি বললে, ও আমাদের কানে ফুলবাড়ি গো, বেচারি জন্মান্ধ। শুনে শচীন্দ্র বাবু জোর করে আমার চিবুক ধরে আমার চোখ দেখলে। সে হাতের স্পর্শে আমার কি যেন হলো। কি হলো জানো, আমার সর্বশরীর কাঁপতে লাগলো। আমি যেন একসঙ্গে কত ফুল ফুটতে দেখলাম, একসঙ্গে কত ফুলের ঘ্রাণ পেলাম, স্পর্শ পেলাম। আমার বুকের ভেতর কত ফুলের রাশি যেন জোরে জোরে পড়ছিল, কত ফুল যেন আমাকে ভরে ভরে রাখছিল তখন। শচীন্দ্রবাবু বললেন, এই অন্ধত্ব সারবার নয়। লবঙ্গলতা বললেন, তা ওর যদি বিয়ে দিই? শচীন্দ্রবাবু হেসে বললেন, ঠিক আছে, তুমি তৈরি থাকো, আমি সম্বন্ধ করি তবে। বাড়িতে এসে ভাবছিলাম যেন, যার স্পর্শে এত সুখ, না জানি তাকে দেখতে কেমন। যদি একবার তাকে দেখতে পেতাম, তাহলে আমার এই নারী জন্ম সার্থক হতো গো। যদি একবারটি তার দর্শন পেতাম, তাহলে বোধহয় আমার এই নারী জন্ম সার্থক হতো। তারপর থেকে রোজই যেতাম ও বাড়ি। কোন দুরাশায় কে জানে। শুধু কিছু বোধহয় শব্দ শোনার আশায় থাকি জানো, আশায় থাকি। যদি একবার তিনি ভিতর বাড়িতে আসেন, একবার যদি তার কণ্ঠ শুনি, একবার যদি তার স্পর্শ পাই, শুধু একবার। আমি অন্ধ, তো আশায় বুক ফাটলে সে কি দোষের বলো? আমি জানি না। একদিন রাতে বাবা আর মায়ের কথা হঠাৎ কিছু কানে এলো। শুনলাম ওই লবঙ্গলতা শচীন্দ্রবাবু মিলে ওদের সরকার মশাইয়ের ছেলে গোপালীর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন। গোপালীর আগের পক্ষের একটা স্ত্রী আছে। আমার মাথায় সব শুনে আকাশ ভেঙে পড়লো। ঠিক করলাম কখনো ওদের বাড়ি যাবো না, ফুল বেচতেও যাবো না।
কিন্তু লবঙ্গ দিদিকে যে আমার আরো অনেক কথা বলা বাকি আছে, তাই তাই আবারও গেলাম। লবঙ্গ দিদি বললে, কানি তোর বিয়ে হবে রে। বললাম, মনে মনে অবশ্য ছাই হবে, আমি কিছুতেই এ বিয়ে করবো না, প্রাণ থাকতে নয়। সেই দিন ফেরার সময় সিঁড়িতে চুপটি করে বসেছিলাম। হঠাৎ কার পদশব্দ, কি যেন ডাকলে, রজনী, তুমি তুমি কাঁদছো কেন? আমার আমার প্রাণ যেন জুড়িয়ে গেল, যেন প্রাণ টান সব জুড়িয়ে গেল। বললাম, ছোট মা আমাকে বকেছেন। তিনি বললেন, চলো চলো আমার সঙ্গে, এসো। বলে সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন আমার হাতটা ধরে। হ্যাঁ, আমার এই হাতটা ধরে, জানো, আমার আমার গোটা শরীর কেঁপে কেঁপে উঠতে লাগলো তার স্পর্শে। আমার সারা শরীর রোমাঞ্চিত হতে লাগলো। আমি যে মরলাম গো, আমার গোটা শরীর রোমাঞ্চিত হতে লাগলো। আমি মরলাম, আমি তখনই মরে গেলাম। এদিকে এদিকে গোপালের সঙ্গে আমার বিয়ের উদ্যোগ চলতে লাগলো। কিন্তু ঈশ্বর আমার সহায় হলো। ওই গোপালের যে স্ত্রী চাঁপা, তার একটা মাতাল নিষ্কর্মা ভাই ছিল। চাঁপা এসে আমার বাবাকে প্রস্তাব দিল, এই দোজবরের সঙ্গে বিয়েটা না দিয়ে তার ভাইয়ের সঙ্গে বিয়েটা দেওয়া হোক। বাবা তাকে বোঝালেন, সচিত্রবাবু যেখানে ঘটক, বাবার তো সেখানে আর কিচ্ছুটি করবার নেই। আরেকটি দিন যখন বাকি, ঘরে বসে বসে কাঁদছি শূন্য বাড়িতে, এমন সময় শুনলাম কারোর পদশব্দ। চাপা এসে বললে রাগত স্বরে, আমি